3 বছর তো হয়ে গেল, কিন্তু এখনো দিল্লি শহরটাকে ঠিক বাড়ি বলে মেনে নিতে পারিনি। দূর থেকে খুব সুন্দর, খুব এক্সাইটিং লাগতো। যত কাছে এসেছি ততই যেন অচেনা অজানা মনে হয়েছে। তবে অচেনা অজানা হলেও কোনোদিনও নিজেকে খুব একটা একা মনে হয়নি। দিদিয়া কোনোদিনও একা ফিলই করতে দেয়নি। হ্যালো, দিদিয়া, তুমি বাড়িতে আছো? আমি আজকের একটু আগেই চলে এসেছি কলেজ থেকে। হ্যাঁ, ওই লাস্ট ক্লাসটা ছিল না, তাই চলে এলাম আর কি। কাল দুপুরে বহুদিন পর একটা কুলফিওয়ালা ডাক শুনতে পেলাম। ওই কুলফি বলে ডাকটা শুনে যেন আমি হারিয়ে গেলাম সেই ছোটবেলার গরমের ছুটির স্মৃতিতে। কুলফি খাওয়া নিয়ে দিদিয়ার সাথে সব সময় অশান্তি। আগে নিজেরটা তাড়াতাড়ি খেয়ে নেবে, তারপর আমাকে খালি বলবে, কি রে, আমি বড় না, তুই আমায় না দিয়ে খেতে পারবি? তবে যতই আমায় শাসন করুক, যতই কাজ করা, আমায় প্রচণ্ড ভালোবাসে। না, মানে আমিও বাসি। তবে সব সময় এই আশ্বাসটা ছিল যে পাশে আর কেউ না থাকলে দিদিয়া সব সময় আছে। তবে এখানে আমরা দুজনেই বেশ আনন্দ মজা করে থাকি। একে অপরের সাথে হাসাহাসি ঝগড়াঝাটি করেই সময় কেটে যায়। আমাদের প্রচণ্ড বিজি স্কেডিউলেও আমরা ঠিক খুঁজে নিই আড্ডা মারার সময়। বিকেলে চাটা নিয়ে ছাদে পাঁচিলে বসে জমি আড্ডা মারি দুজনে। সমস্ত সুখ দুঃখের কথা, পরনিন্দা পরচর্চা, গোটা সপ্তাহ সমস্ত কথা জমিয়ে রাখি ওকে বলবো বলে। সময়ের পাল্টে যাওয়াটাই যে একটাই নিশ্চয়তা, এটা জানলেও বিশ্বাস করতে ইচ্ছা করে না। আমাদের জীবনটাও হঠাৎ কেমন পাল্টে গেল। সেদিন সেদিন দিদিয়ার যে কি হলো আমি কিছুতেই বুঝতে পারলাম না। ও বাইরে গেছিল, ফেরত এসে যে ও বেলটা বাজানো শুরু করলো, কন্টিনিউয়াস বাজিয়েই গেল। সে যেন বুঝতেই পারছে না যে কি করছে। ওকে দেখে মনে হতে শুরু হলো যে ও সামনে আছে ঠিকই, কিন্তু ঠিক সাথে নেই। একটা যেন ভয়, একটা বিপদ ওকে যেন তাড়া করে চলেছে। এতটাই খামখেয়ালি যে ও এইটুকু বুঝতে পারছে না যে ও খালি পায়ে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ফাইনালি যখন জেদ করে শেষমেশ দিদিয়াকে রাজি করাতে পারলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য, তখন মনে হলো এই সমস্যার একটা সমাধান আছে। আমি খুব আশাবাদী ছিলাম যে এই সবটাই ক্ষণস্থায়ী, একটা বাজে সময় যেটা কেটে যাবে। কিন্তু ডায়াগনোসিসটা পেয়ে দিদি কিছুই বলল না, যেন নতুন করে এক হতাশা ওকে জাপটে ধরে নিল। নেটফ্লিক্সে নতুন কোনো ভালো ইন্টারেস্টিং ফিল্ম বেরোলে ইউজুয়ালি আমরা সব কাজটা ছেড়ে রাত্রে বসে আড্ডা মারতে মারতে একসাথে ওটা দেখি। সেদিন ওই বলল যে আজকের একটা সিনেমা দেখি। হঠাৎ ও আমার জামাটা টেনে ধরলো, চোখ পাকে কেমন ভয় পেতে শুরু করলো দিদিয়া। বিছানায় কেমন একটা সিঁধিয়ে গেল।
আমাদের বাড়িতে এখন আর কেউ খুব একটা হাসে না। আমরা দুজনে একসাথে থেকেও বড্ড একা হয়ে পড়েছি। বেশিরভাগ সময় ওকে দেখতাম ঘরের কোনো এক কোণায় নিস্তব্ধ হয়ে চুপচাপ শুয়ে আছে, যেন পুরো ঘর তাকে গিলে নেওয়ার চেষ্টায়। দিদিয়া যেন বাড়ির আসবাবপত্রর সাথে মিশে যাচ্ছে, নির্বিকার, নিরুত্তর, উৎসাহহীন। আমিও আস্তে আস্তে চুপ হয়ে গেলাম। জানি না কথা বলতে ভালো লাগতো না নাকি কথা বলার কেউ নেই সেইটা ভালো লাগতো না। আর কি বা বলতাম, যে সারা জীবন আমার পিছনে একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকলো, তার যখন আমাকে সব থেকে বেশি প্রয়োজন, তার পাশে বসে থাকা ছাড়া আমার আর কিছুই করার নেই। সেদিন বড্ড হেল্পলেস ফিল করছিলাম। ঘরে ঢুকে দেখি বাইরে জামা কাপড় পরেই দিদিয়া বিছানায় শুয়ে আছে। আমি জোর গলায় জিজ্ঞাসা করলাম, কিরে, ছাদে যাবি চা খেতে? কোনো উত্তর দিল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু আবারও কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর আমায় নিজেই ডাকলো, ওর পাশে শুতে বলল, আর সেই দেওয়ালের দিকে চেয়ে বলল, তুই মন খারাপ করিস না রে।